অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আমিনুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, শহীদ সায়েদ হাজারী কলেজ, হাতিহাটি, কালিহাতি, টাঙ্গাইল। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায় হিসাবের বহিঃসমূহ নিয়ে আলোচনা করব। হিসাবের বহিঃসমূহ থেকে আজকের আলোচনার বিষয় হচ্ছে নগদান বই। নগদান বই নগদান বই আমরা আগে জানি নগদান বই কি। নগদান বই হচ্ছে প্রতিদিন একটি ব্যবসায় প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংগঠিত হয়, আর এই অসংখ্য লেনদেন হতে যে সকল লেনদেন নগদে এবং চেকে সংগঠিত হয়েছে সেই সকল লেনদেনকে তারিখের ক্রমানুসারে সাজিয়ে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হয় কি নগদান বই। নগদান বই একটি প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ একটি বই, কারণ প্রতিদিনের সংগঠিত সকল প্রকার নগদ এবং চেক সংক্রান্ত লেনদেন এই বইতে লিপিবদ্ধ হয়ে থাকে। এখন আসো আমরা দেখি নগদান বইয়ের বৈশিষ্ট্য কী। নগদান বইয়ের বৈশিষ্ট্য, এক নম্বরে আমরা লিখছি কি প্রাপ্তি প্রদান সংরক্ষণ। প্রাপ্তি প্রদান সংরক্ষণ অর্থাৎ এই নগদান বইয়ের মাধ্যমে আমরা সকল প্রকার নগদ প্রাপ্তি বা চেকে প্রাপ্তি এবং সকল প্রকার নগদ প্রদান বা চেকে প্রদান সংরক্ষণ করতে পারি বা করা হয়। তারপর লেখা আছে কি উদ্বৃত্ত নির্ণয়। এই নগদান বইয়ের মাধ্যমে নগদ এবং ব্যাংক এই দুই হিসাবের কি করা হয় উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তারপর লিখছি কি আমরা জাবেদা ও খতিয়ান উভয়ই। প্রথমে সকল প্রকার চেক বা নগদ সংক্রান্ত লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই নগদান বইতে লিপিবদ্ধ করা হয়, যা জাবেদার মতোই। এই কারণে কি বলা হয়, নগদানকে জাবেদা বলা হয়। আবার এই নগদ বা ব্যাংকের উদ্বৃত্ত নির্ণয় করা হয়, যা অনেকটা খতিয়ানের মতো, যে কারণে নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই। তারপর আমরা লিখছি রেওয়া মিলে স্থানান্তর। এই নগদান বই প্রস্তুত করলে নগদ বা ব্যাংকের একটা উদ্বৃত্ত বের হয়। এই উদ্বৃত্ত সরাসরি রেওয়া মিলে স্থানান্তর করা যায়। ব্যাংক বা নগদ নামের আলাদা খতিয়ান করার প্রয়োজন হয় না। তারপর লিখছি কি দ্বৈত সত্তা। নগদান বই হিসাবের দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়ে থাকে। তারপর দেখো লেখা আছে কি দুটি দিক। খতিয়ানের মতোই দুটি দিক নগদান বইয়েও থাকে। এক দিক হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে কি ক্রেডিট। তারপরে ছক সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে, কারণ এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া। এক ঘোড়াতে টাকার ঘর থাকে শুধু নগদ নামে, দুই ঘোড়াতে টাকার ঘর থাকে নগদ এবং ব্যাংক নামে, আবার তিন ঘোড়াতে টাকার ঘর থাকে নগদ, ব্যাংক এবং বাট্টা নামে। এই ছকে ডেবিট এবং ক্রেডিট পাশ থাকে। তারপর লিখছি কি জেড টানা। হিসাবকাল শেষে অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে বা হিসাবকাল শেষে নগদ এবং ব্যাংকের উদ্বৃত্ত নির্ণয় করার পর হিসাবের জের টেনে দুই পাশ সমান করা হয়। এই হচ্ছে আমাদের কি নগদান বইয়ের বৈশিষ্ট্য। এখন আমরা দেখো নগদান বইয়ের শ্রেণীবিভাগ। নগদান বইয়ের শ্রেণীবিভাগ। নগদান বই সাধারণত প্রথমত তিন ভাগে ভাগ হয়। প্রথমত কয় ভাগে ভাগ হয়? তিন ভাগে। এক নম্বর সাধারণ নগদান, দুই নম্বর খুচরা নগদান, তিন নম্বর বহুগড়া নগদান। এখন এই সাধারণ নগদান হচ্ছে কি কি দেখো, এক ঘোড়া নগদান বই, দু ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই। তিন ঘোড়া নগদান বই। এখন দেখো খুচরা নগদান বই কি কি ধরনের হয়ে থাকে। খুচরা নগদান বই সাধারণ খুচরা নগদান, সাধারণ
খুচরা নগদান বহি। নাম্বার 2 বিশ্লেষণাত্মক খুচরা নগদান বহি। নাম্বার 3 অগ্রদত্ত খুচরা নগদান বহি। অগ্রদত্ত খুচরা নগদান বহি। এই জায়গায় আমাদের মনে রাখতে হবে সাধারণ খুচরা সাধারণত কয় ধরনের? 3 ধরনের। 1 ঘোড়া, 2 ঘোড়া আর কি 3 ঘোড়া। 1 ঘোড়াতে শুধুমাত্র নগদ নামের টাকার ঘর থাকে, ডেবিট পাশে একটা, ক্রেডিট পাশে একটা। 2 ঘোড়াতে নগদ এবং ব্যাংক নামে টাকার ঘর থাকে, ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে, 2 পাশেই। 3 ঘোড়াতে টাকার ঘর 3টে হয়, নগদ, ব্যাংক এবং বাট্টা, ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে। এরপর খুচরা নগদান বই। খুচরা নগদান বই সাধারণত কয় ধরনের হয়? 3 ধরনের। সাধারণ খুচরা নগদান বহি, বিশ্লেষণাত্মক খুচরা নগদান বহি এবং অগ্রদত্ত খুচরা নগদান বহি। এটা সাধারণত পেটিকে শেয়ার বলা হয় এই ধরনের নগদান বই যারা সংরক্ষণ করে থাকেন তাদেরকে। এরপরে বহুগড়া নগদান বই। বহুগড়া নগদান বই সাধারণত নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি বই, নগদ প্রদান বই। তাহলে আমরা নগদান বইয়ের শ্রেণী বিভাগ কী কী তা জানলাম। এখন এই নগদান বই তৈরি করার জন্য যে সকল নিয়ম আছে সেগুলো নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব আজকে 2 ঘোড়া এবং 3 ঘোড়া, 2 ঘোড়া এবং 3 ঘোড়া নগদান বই। 2 ঘোড়া এবং 3 ঘোড়া নগদান বই তৈরি করার জন্য যে সকল বিষয় তোমাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে, শুরুতে যে সকল লেনদেন থাকে সেগুলোর মধ্যে আমাদের যে সকল লেনদেন 2 ঘোড়া বা 3 ঘোড়াতে যাবে না সেগুলো আগে আমরা জেনে নিই। সহজভাবে মনে রাখার জন্য নগদ এবং চেক বা ব্যাংক সংক্রান্ত লেনদেন ব্যতীত বাকি যত লেনদেন আছে একটা লেনদেনও 2 ঘোড়া বা 3 ঘোড়া নগদান বইতে আসবে না। অর্থাৎ সকল প্রকার অনগদ লেনদেন বা বকেয়া লেনদেন 2 ঘোড়া বা 3 ঘোড়া নগদান বইতে আসবে না। তাহলে 2 ঘোড়া বা 3 ঘোড়া নগদান বইতে যাবে না। কি কি যাবে না আমরা প্রথমে লিখে নেই। সকল প্রকার ধারে বা বাকিতে পণ্য ক্রয় বিক্রয়। একইভাবে সকল প্রকার বিলের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়। নাম্বার 3 কারবারি বাট্টাটা সাধারণত ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। এটা সেই কী করা হয়? ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। এটা শুধুমাত্র তালিকা মূল্য হতে বাদ যায়। এটা সাধারণত আমাদের এই নগদান বইতে আসবে না। নাম্বার 4 বাকিতে না লিখে বকেয়া লেনদেন। বকেয়া লেনদেন বলে যেমন বেতন বকেয়া, ভাড়া বকেয়া, তারপরে ধরো আয়ের ক্ষেত্রে বকেয়া বিনিয়োগের সুদ ইত্যাদি। অর্থাৎ যে কোনো ধরনের বকেয়া লেনদেন। তারপর আসি অনাদায়ী পাওনা বা কুরিন বা অনাদায়ী দেনা। তারপর স্থায়ী সম্পত্তির অবচয় অবলোপন। স্থায়ী সম্পত্তির অবচয় অবলোপন যাবে না। নাম্বার 7
সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। তারপর বিনামূল্যে ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ, ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ। নাম্বার 9, মালিক কর্তৃক ব্যবসায় হতে পণ্য উত্তোলন, ব্যবসায় হতে পণ্য উত্তোলন। তারপর 10 নাম্বার লিখি, পণ্য চুরি বা বিনষ্ট, অর্থাৎ আগুনে বিনষ্ট বা হারিয়ে গেল। এই সকল লেনদেন সাধারণত 2 ঘোড়া বা 3 ঘোড়া নগদান বইতে যাবে না, কারণ আমরা যখন নগদান বই প্রস্তুত করব তখন যে সকল দফা বা আইটেম নগদান বইয়ে যাবে না সেগুলো আগে আমাদের জানতে হবে। এখন আমরা 2 ঘোড়া ও 3 ঘোড়া নগদান বই করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেইগুলো আমি লিখতেছি। 2 ঘোড়া এবং 3 ঘোড়া। 1 নাম্বার, নগদ প্রাপ্তি ডেবিট পাশে নগদের ঘরে। নাম্বার 2, চেক প্রাপ্তি, অর্থাৎ নগদে প্রাপ্তি পাওয়া গেল বা আদায় থাকলেই ডেবিট পাশে কার ঘরে যাবে? নগদের ঘরে যাবে। চেক প্রাপ্তি বা চেকে আদায় বা ব্যাংকের মাধ্যমে আদায় ডেবিট পাশে ব্যাংকের ঘরে। কার ঘরে? ব্যাংকের ঘরে। একইভাবে দেখো, নগদে প্রদান ক্রেডিট পাশে নগদের ঘরে, ক্রেডিট পাশে কার ঘরে যাবে? নগদের ঘরে। তারপর চেক বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ, চেক বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ হলে সেটা কি হবে? ক্রেডিট পাশে কার ঘরে যাবে? ব্যাংকের ঘরে, ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। সহজভাবে মনে রাখার জন্য যে চেক এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন এখানে আসবে, তবে আমাদের মনে রাখতে হবে যদি টাকা আসে তাহলে ডেবিট পাশে, বা চেক যদি পাই বা আসে ডেবিট পাশে, যদি নগদ টাকা বাড়ে তাহলে ডেবিট পাশে লিখতে হবে, আর নগদ টাকা কমলে ক্রেডিট পাশে। চেকে মানে ব্যাংকের টাকা বাড়লে ডেবিট পাশে, আর ব্যাংকের টাকা কমলে ক্রেডিট পাশে লিখতে হবে। এখন আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে কি, যে প্রথমে ব্যালেন্স বিডি নামে লিখতে হয়। কিভাবে বুঝবো ব্যালেন্স বিডি? নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিল থাকলে ব্যালেন্স বিডি লিখে ডেবিট পাশে নগদের ঘরে, একইভাবে ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে ব্যালেন্স বিডি লিখে, ঠিক আছে, ডেবিট পাশে কার ঘরে যাবে? ব্যাংকের ঘরে যাবে, ব্যাংকের ঘরে। এখন যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে, ব্যাংক জমা ক্রেডিট নিয়ে শুরু করলে, ব্যাংক জমা ক্রেডিট থাকলে ব্যালেন্স বিডি লিখে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে যাবে, অর্থাৎ এখানে যদি ব্যাংক জমা থাকে তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে জমার উদ্বৃত্ত থাকলে, আর ব্যাংক জমাতিরিক্ত থাকলে বা ব্যাংক জমা ক্রেডিট থাকলে সেটা কি হবে? ব্যালেন্স বিডি লিখে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে যাবে। এখন আসো, যদি ব্যবসায় শুরু করা হয়, যেমন নগদ টাকা বা ব্যাংকের টাকা বা আসবাবপত্র, এইগুলো নিয়ে সাধারণত কি ব্যবসা শুরু করা হলে সেখানে ব্যালেন্স বিডি নামে লেখা যাবে না, কি লিখতে হবে? মূলধন হিসাব নামে। মূলধন হিসাব লিখে ডেবিট পাশে বিবরণের ঘরে মূলধন হিসাব লিখে নগদের টাকা নগদের ঘরে যাবে এবং
ব্যাংকের জমার টাকা ব্যাংকের ঘরে যাবে। সেক্ষেত্রে আসবাবপত্র বা যন্ত্রপাতি অন্যান্য সম্পদ থাকলে সেগুলো আসবে না, কারণ সেগুলো হচ্ছে কি অনগদ লেনদেন। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা বিপরীত দাখিলা কন্ট্রা এন্ট্রি, কেউ এটার সি, কেউ বলে সি আর কেউ বলে ক, এইভাবে শর্টকাটে লিখে চিহ্নিত করে থাকেন। তবে এই কন্ট্রা এন্ট্রিটা কি? কন্ট্রা এন্ট্রি হচ্ছে কি যে ব্যবসায় সংগঠিত এমন সকল লেনদেন আছে, অর্থাৎ এই রকম লেনদেনগুলো আছে যে সকল লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পায়, ব্যাংকের টাকা হ্রাস পায়, অথবা নগদ টাকা হ্রাস পায়, ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। এই নগদের হ্রাস বৃদ্ধি অথবা ব্যাংকের হ্রাস বৃদ্ধি ঘটে, এই সকল লেনদেনকে বলা হয় কি কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা এন্ট্রি সাধারণত কীভাবে প্রকাশ করা হয়? সি বা ক, এটা লেখা হয় কার ঘরে লিখতে হয়? বিবরণের ঘরে লেখা যাবে না, এটা লিখতে হবে খতিয়ান পৃষ্ঠার ঘরে। খতিয়ান পৃষ্ঠার ঘরে সি বা ক লেখার কারণটা কি? যে এই লেনদেনটি খতিয়ানে স্থানান্তর করার দরকার নাই, কারণ এটা নগদানে বা কী হয়েছে ব্যাংক নামে এবং নগদান দুইটা কী করা হয়েছে? কন্ট্রা হয়েছে, যে একবার নগদ কমেছে আরেকবার ব্যাংক বেড়েছে, অথবা ব্যাংক বেড়েছে নগদ কমেছে। এখন এই কন্ট্রা এন্ট্রিগুলো কী কী? এগুলো আসলে চিনে নেই, দুই পাশে যাবে যেগুলো, সেগুলো কি? এক নম্বর, ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো। একইভাবে ব্যাংক হতে উত্তোলন করা হলো। ব্যাংক হতে উত্তোলন করা হলো। ঠিক আছে। নাম্বার 3, ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করলে। ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলে। নাম্বার 4, হিসাবকাল শেষে নগদ উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ ব্যাংকে জমা দিলে। একইভাবে হিসাবকাল শেষে ব্যাংক উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ ব্যাংক হতে উত্তোলন করলে। এখন দেখো, ব্যাংক হতে উত্তোলনটা কার প্রয়োজন হবে? সাধারণত ব্যবসা বা অফিসের প্রয়োজনে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম কন্ট্রা এন্ট্রি কী। কন্ট্রা এন্ট্রি কি? বিপরীত দাখিলা, যেটা নগদান বইয়ের দুই পাশেই যাবে, ডেবিট পাশে অথবা ক্রেডিট পাশে, দুই পাশেই যাবে। ডেবিট পাশে নগদের ঘরে গেলে ক্রেডিট পাশে কার ঘরে যাবে? ব্যাংকের ঘরে যাবে, অথবা ডেবিট পাশে ব্যাংকের ঘরে গেলে ক্রেডিট পাশে নগদের ঘরে যাবে। কন্ট্রা এন্ট্রিগুলো কী কী? ব্যাংকে জমা দেওয়া হলে, তারপর কি লিখছি? ব্যাংক হতে উত্তোলন করা হলে, ব্যবসা বা অফিসের প্রয়োজন অবশ্যই। তারপরে কি? ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলে, হিসাবকাল শেষে নগদ উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ ব্যাংকে জমা দিলে, হিসাবকাল শেষে ব্যাংক উদ্বৃত্ত বা আংশিক বা সম্পূর্ণ ব্যাংক হতে উত্তোলন করা হলে। এখন আসো কন্ট্রা এন্ট্রি বুঝলাম। এরপর আছে আমাদের রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি কি? অর্থাৎ রিভার্সিং এন্ট্রি হচ্ছে উল্টা দাখিলা। রিভার্সিং এন্ট্রি হচ্ছে কি? উল্টা দাখিলা। রিভার্সিং এন্ট্রি, উল্টা দাখিলা বলতে আমরা কি বুঝি? যে সকল লেনদেন ধারা দুই পাশেই, নগদান বইয়ের উভয় পাশেই নগদের হ্রাস বৃদ্ধি ঘটেছে, অর্থাৎ নগদ ডেবিট পাশে নগদ বেড়েছে, ক্রেডিট পাশে নগদ কমেছে। এরকম কেমন? যেমন দেনাদার বা প্রাপ্য হিসাবের নিকট থেকে নগদ পেয়ে সেটা পাওনাদার বা প্রদেয় হিসাবকে প্রদান করা হলো, এটা ডেবিট পাশে নগদের ঘরে যাবে, আবার ক্রেডিট পাশে কার ঘরে যাবে? নগদের ঘরে যাবে। একেই বলা হয় কি? রিভার্সিং বা উল্টা দাখিলা। এখন এই নগদান বই করার পর একদম সমাপনীতে এসে, অর্থাৎ মাসের শেষে বা হিসাবকাল শেষে
কি করতে হবে? উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। সেই উদ্বৃত্ত নগদের উদ্বৃত্ত সবসময় কি হবে? ডেবিট ব্যালেন্স হবে। কি ব্যালেন্স হবে? ডেবিট ব্যালেন্স হবে। নগদ সবসময় কি হবে? ডেবিট ব্যালেন্স হবে। অর্থাৎ নগদের সবসময় ডেবিট পাশটা কি হবে? বড় হবে এবং ক্রেডিট পাশটা কি হবে? ছোট হবে, সর্বোচ্চ সমান হতে পারে। এরপর আসি আমরা কি? ব্যাংক উদ্বৃত্ত। ব্যাংক উদ্বৃত্ত এটা কি? ডেবিট এবং ক্রেডিট উভয়ই হতে পারে। যদি ডেবিট পাশ বড় হয়, ক্রেডিট পাশ ছোট হয়, তবে কি সেটা বের হবে কি? ব্যাংক জমা। আর যদি ক্রেডিট পাশ বড় হয়, ডেবিট পাশ ছোট হয়, তাহলে কি হবে? ব্যাংক জমাতিরিক্ত বের হবে। সেক্ষেত্রে ব্যালেন্স সিডি, যদি ডেবিট পাশ বড় হয়, ব্যালেন্স সিডি হবে ক্রেডিট পাশে। আর যদি ক্রেডিট পাশ বড় হয়, তাহলে ব্যালেন্স সিডি হবে কোন পাশে? ডেবিট পাশে। কিন্তু নগদান বইয়ের বা নগদান হিসাবের সবসময়ই ব্যালেন্স সিডি হবে কোন পাশে? ক্রেডিট পাশে। আশা করি ক্লিয়ার। এখন দেখো 2 ঘর বা 3 ঘর নগদান বইয়ের জন্য ছকটা দেখাইতেছি আমি। ছক দুই ঘর নগদান বইতে সাধারণত মনে রাখতে হবে কি? বাট্টার ঘর থাকে না, আর বাকিটা সবই 3 ঘরার মতোই। আমরা বাট্টার ঘর দিয়ে 3 ঘরার ছক করতেছি। 3 ঘরা নমুনা ছক। 3 ঘরা নমুনা ছক। প্রথমে লিখতে হবে কি? উপরে 2 পাশে ডেবিট এবং কি? ক্রেডিট। তারপর তারিখ, বিবরণ, তারপর কি? খতিয়ান পৃষ্ঠা, তারপর রসিদ নং, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা। একইভাবে এই পাশেও সেম, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, তারপরে কি? ভাউচার নং। এখানে মনে রাখতে হবে কি? ক্রেডিট পাশে ভাউচার নং হবে। সকল ব্যয়ের জন্য হয় ভাউচার নং, আর আয়ের জন্য হয় কি? রসিদ নং। তারপর নগদ টাকা, ব্যাংক টাকা আর কি? বাট্টা টাকা। এখন এই বাট্টা টাকার কখনো ব্যালেন্সিং করতে হয় না, অর্থাৎ জেড টানতে হয় না, সিডিবিডি করতে হয় না, এটা মনে রাখতে হবে। এখন এই বাট্টা টাকাটা কখন হবে? শুধুমাত্র দেনাদারের নিকট, দেনাদার বা প্রাপ্য হিসাবের নিকট হতে অর্থ আদায়ের সময় পূর্ণ নিষ্পত্তিতে যে টাকা কম নেওয়া হবে সেটাই হবে কি? এই বাট্টার ঘরে যাবে কোন পাশে? ডেবিট পাশে। একইভাবে যে সকল আমাদের কাছে পাওনাদার যারা আছে, অর্থাৎ প্রদেয় হিসাব বা পাওনাদারের টাকা পরিশোধের সময় যে পরিমাণ টাকা পূর্ণ নিষ্পত্তিতে কম দেওয়া হয় সেটা হচ্ছে কি? সেটা কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। ক্লিয়ার? বাট্টা ক্লিয়ার? এখন দেখো এই ছকে আমরা কিভাবে লিখতে পারি? ব্যালেন্স বিডি নগদের ঘরে আর কার ঘরে? ব্যাংকের ঘরে। নগদের ঘরে আর কার ঘরে? ব্যাংকের ঘরে। একইভাবে ব্যালেন্স বিডি এই পাশেও লিখি। যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে তাহলে কার ঘরে যাবে? শুধুমাত্র ব্যাংকের ঘরে যাবে। তারপর দেখো নগদ প্রাপ্তি কার ঘরে যাবে? নগদের ঘরে যাবে। চেক বা ব্যাংক হতে আদায়, চেক প্রাপ্তি বা ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি হলে কার ঘরে যাবে? ব্যাংকের ঘরে যাবে। একইভাবে আসে এই পাশে চেকে প্রদান বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ কার ঘরে যাবে? ব্যাংকের ঘরে যাবে। নগদে প্রদান তাহলে কার ঘরে যাবে? নগদের ঘরে। নগদে প্রদান বা নগদে পরিশোধ বা নগদে দেয়া হলো বা নগদে প্রদত্ত থাকলে কি হবে? কার ঘরে যাবে? নগদের ঘরে যাবে। এরপর সর্বশেষ এসে আমাদের কি করতে হবে? ব্যালেন্স সিডি। যদি ব্যাংকের ক্রেডিট পাস কি হয়? বড় হয়, তাহলে কোন ঘরে যাবে? এই ব্যালেন্স সিডি ব্যাংকের ঘরে। আর নগদের ব্যালেন্স সিডি সবসময় কোন পাশে হবে? ব্যালেন্স সিডি সবসময়ই ক্রেডিট পাশে হবে। আর ব্যাংকেরটা যদি ডেবিট পাস বড় হয় তাহলে কি হবে? ব্যাংকের সিডিও ক্রেডিট পাশে হবে। এই সিডি করার পর কি করতে হবে? আমাদের জেড টানতে হবে। জেড টানার পর সেই সিডিকে আবার কি করতে হবে? বিডি করতে হবে। ব্যালেন্স সিডিকে কি করতে হবে? বিডি করতে হবে নগদ এবং ব্যাংকে। যদি
ক্রেডিট পাস বড় হয়ে থাকে ব্যাংকের, তাহলে এই পাশে ব্যালেন্স বিডি হবে। ব্যালেন্স ক্রেডিট পাশে কি হবে? ব্যালেন্স বিডি। কার ঘরে যাবে? ঠিক ব্যাংকের ঘরে। এইভাবে একটি 3 ঘরা নগদান অথবা 2 ঘরা নগদান বই তৈরি করা হয়। তবে এই বাট্টার টাকার সাধারণত যে টাকা হবে সেটাই জেড টানতে হবে। বাট্টার টাকা সাধারণত যেটা হবে কি করতে হবে? সেটাই জেড টানতে হবে। এটার জন্য ব্যালেন্স সিডিবিডি করার প্রয়োজন হবে না। আশা করি নগদান বই সংক্রান্ত যে লেকচারটি আজকে দিলাম, এই 2 ঘরা বা 3 ঘরা নগদান বই করার জন্য নিয়ম প্লাস এই নগদান বইয়ের বৈশিষ্ট্য, নগদান বইয়ের শ্রেণীবিভাগ, যদি কেউ আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে এই নগদান বই 2 ঘরা বা 3 ঘরা প্রস্তুত করতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমরা আগামী লেকচারে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।